সবকিছুই পরিকল্পনা মাফিক এগোচ্ছে। শেখ হাসিনা এখনো হাল ছাড়েননি, বরং তিনি নেতিবাচক চাল চালিয়ে যাচ্ছেন। তবে প্রশ্ন একটাই, কিভাবে এত দৃঢ় ও নির্লিপ্ত আছেন হাসিনা? ভারতীয় সৈন্য বাংলাদেশে প্রবেশ করবে 15 তারিখের পর। হাসিনা বাংলাদেশে ঢুকবেন। সেনাবাহিনীর কর্তা কি তার ভাষণে বলেছেন, ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন। ইউনূসকে তাড়িয়ে দিয়ে তারপর ইউনূসকে তাড়িয়ে তার জায়গায় কোন নতুন সরকার, কেয়ারটেকার গভর্নমেন্ট হোক আর যে সরকারি হোক, সেই সরকার প্রতিষ্ঠা করতে হবে, নইলে বাংলাদেশ শেষ হয়ে যাবে। বাংলাদেশ তো শেষ হয়ে যাবেই যদি এইভাবে চলতে থাকে। আগামী কিছুদিনের মধ্যেই বাংলাদেশ শেষ হয়ে যাবে। তাই যত দ্রুত সম্ভব শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। আগামী মার্চ মাসে কি হতে যাচ্ছে প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশে নাকি সেনাবাহিনী ঢুকতে যাচ্ছে। ভারতীয় যে সৈন্য আছে তারা নাকি বাংলাদেশে ঢুকবে এবং সেই সৈন্যদের দ্বারা সহযোগিতা নিয়েই শেখ হাসিনা বাংলাদেশে আসবে। প্রিয় দর্শক শ্রোতা, গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, আশা করব পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন এবং কি নতুন খবর আসলো নতুন করে সেটাই আমরা জানবো। চলেন দেখি কি বলছে তারা। নমস্কার, আমি তরুণ ঘোষ। ভারতীয় সৈন্য বাংলাদেশে প্রবেশ করবে 15 তারিখের পর। কেন আমি এই কথাটা বলছি? দুদিন হয়ে গেছে বাংলাদেশের সেনাপ্রধান হুমকি দিয়েছেন, সব অনেকদিন সহ্য করেছি, আর সহ্য করব না, এবার সব বিবাদ ভুলে যান, রাস্তাঘাটে শান্তি ফিরে আসুক, দেশে একটা সুস্থ পরিস্থিতি তৈরি হোক। কিন্তু দুদিন কেটে গেল, 48 ঘন্টা ঢাকা শহরে বা বাংলাদেশের টোটাল সার্বিক উন্নতি কিছু দেখা যায়নি। যেমন ঢিলেঢালা সব ছিল তেমনই ঢিলেঢালা রয়েছে। চুরি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি যেমন হচ্ছিল তেমন হচ্ছে। প্রোটেস্ট হতে পারে, প্রোটেস্ট হচ্ছে, তো প্রোটেস্টের ব্যাপার, ওটা প্রোটেস্ট করার অধিকার সকলেরই রয়েছে। তো প্রোটেস্ট সবসময় বারণ করা যায় না, এটা মানুষের গণতান্ত্রিক অধিকার। কিন্তু এই যে অসামাজিক কাজকর্ম যেগুলো চলছে এবং একের পর এক বয়ানবাজি যা হচ্ছে বাংলাদেশে, তাতে ভারত কিন্তু খুব একটা নিশ্চিন্ত নয়। এখন আমি এই কথাটা কেন বললাম যে সেকেন্ড উইকে হয়তো, নেক্সট মান্থের সেকেন্ড উইকে হয়তো ভারতীয় সৈন্য প্রবেশ করতে পারে, কারণ যৌথভাবে একটা ঠিক হয়েছিল যে 23শে মার্চ শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবেন। সেনাবাহিনীর কর্তা কি তার ভাষণে বলেছেন, ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন। সবার অংশগ্রহণ, আগে সেদিনকেও আমি বলেছি, আজকে আবার বলছি, সবার অংশগ্রহণ বলতে কি বোঝায়? সবার অংশগ্রহণ বলতে ছোট বড় সমস্ত দল মিলে যে নির্বাচনে অংশগ্রহণ করবে সেটাই হচ্ছে ইনক্লুসিভ ইলেকশন। এখন বিএনপি একটা বড় দল আর আওয়ামী লীগ একটা বড় দল, বাকি তো সব ছোটখাটো দল। তারা কে কটা সিট পায় সেটা আপনারাই জানেন। এখন যদি আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন হয়, তাহলে আমি আগেও বলেছি, আজও বলছি, তাহলে পরে সেই নির্বাচনকে কেউ গুরুত্ব দেবে না, কোনো দেশই গুরুত্ব দেবে না এবং তাকে মান্যতাও দেবে না। তাহলে কথা কি হয়েছিল, আওয়ামী লীগকে ফেরাতে হবে। এখন ডিসেম্বরে যদি নির্বাচন ঘোষণা হয়, উনি যদি নির্বাচন চান, যেটা উনি বলেছিলেন, আমি বলেছিলাম 1.5 বছর, ডিসেম্বরে 1.5 বছর কমপ্লিট হচ্ছে, ডিসেম্বরের মধ্যে করতে হবে। তাহলে নভেম্বরে গিয়ে আর ডিসেম্বরে তো ইলেকশন হবে না। ইলেকশনের তৈরির জন্য মিনিমাম 6-7টা মাস টাইম দিতে হয়। এখন এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 8 মাস, 8 মাস কি 9 মাস। এই টাইমটা তো আওয়ামী লীগকে দিতে হবে, কারণ তার প্রচার কার্য আছে, তার অফিস সামলাতে হবে, তার সমস্ত কিছু, দল ভেঙে চলে গেছে, তার একটু বেশি টাইম লাগবে। 1 বছর না হোক 8-9 মাস তো তার লাগবেই। এখন সেই সময় যদি শেখ হাসিনা যদি দেশে না ফিরতে পারে, তাহলে ইনক্লুসিভ নির্বাচনটা হবে কি করে? ইনক্লুসিভ নির্বাচন হবে না। তার জন্যই ঠিক হয়েছিল মার্চ মাসের শেষের দিকে, 3rd উইকে তিনি যাবেন। তবে ভারতীয় সেকেন্ড অপশন কি? সেকেন্ড অপশন একটা হচ্ছে, সেটা সৈন্যকে ভেতরে ঢুকিয়ে দাও। আগে আমাদের কি ছিল, রংপুর ডিভিশনে, রংপুর
মানে এর ডিভিশনের বাইরে আমাদের এতে সমস্ত সৈন্য প্রহরা ছিল। এটা হচ্ছে রংপুর ডিভিশন। এই রংপুর ডিভিশনের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো আপনারা দেখে নিতে হবে। কুড়িগ্রাম থেকে আরম্ভ করে লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, এই সমস্ত কিছু রয়েছে। আর এবার এখন চট্টগ্রামের দিকে সমস্ত ইনস্টলেশন গুলো করা হচ্ছে আজকে সকাল থেকে, এবং প্রচুর সেনা পাঠানো হচ্ছে ত্রিপুরা বর্ডারে। আগে তো ছিলই, এখন ইনস্টলেশন গুলো করা হচ্ছে। সেখানে যেমন বিনাকার রকেটও আছে, সেখানে আরো অন্যান্য জিনিসপত্র রয়েছে, সেগুলো আমি এখনো জানি না, বলতে পারবো না, আমি জানি না। তো এই হচ্ছে ব্যাপার। তো এইগুলো হচ্ছে আজকের ডেভেলপমেন্ট। মানে ভারত বিশ্বাস করছে না, আশ্বস্ত হচ্ছে না, বিশ্বাস করছে না বলবো না, বিশ্বাস করেছে কিন্তু আশ্বস্ত হতে পারছে না। সেরকম কোন পদক্ষেপ এখনো পর্যন্ত ওয়াকারুজ্জামানের কাছ থেকে পাওয়া যায়নি। 7 তারিখ অব্দি দেখা হবে, 8-এ যেটা দ্বিতীয় প্ল্যান রয়েছে সেটা করা হবে, যেটা ওনাকে সরিয়ে দিয়ে অন্যত্র ব্যবস্থা করা সেটা করা হবে। তাতেও যদি না হয় তাহলে 15 তারিখে 1 সপ্তাহ বাদে ইনভেনশনটা শুরু হবে। সেটা প্ল্যান কি আছে না আছে সেটা সব পরে হবে। এখন আপনাদের যে কাগজ না, এই কাগজ পড়লে আমার মনে হয় যে একেবারে মানে গর্ত থেকে কাগজ খবর বার করে নিয়ে এসছে, এরকম একটাই। একবার আমার কথা মনে আছে, আমাদের একটা গল্প বলি আপনাদের, মজার গল্প। সেটা হচ্ছে একদিন আমরা সব প্রেস কর্নারে বসে আছি, সবাই প্রেস কর্নারে বসে চা খাচ্ছি রাইটার্স বিল্ডিং এ। তখন দেখি আমাদের জ্যোতিবাবুর যিনি সিএ ছিলেন, জয়কৃষ্ণ ঘোষ, তিনি হঠাৎ হন্তদন্ত হয়ে এসে জয়ন্ত চৌধুরীকে ডাকলেন। বর্তমানে কাজ করতেন জয়ন্ত চৌধুরী। ডেকে বললেন যে জ্যোতিবাবু তোমাকে ডেকেছে। জয়ন্ত তো খুব একেবারে কলার ফলার উঁচিয়ে শার্টের বোতাম ফোটাম আটকে জয়ন্ত চলে গেল। আমার সিনিয়র জয়ন্ত চলে গেল। যখন আসছে তখন দেখি কাঁধ নিচু হয়ে গেছে, এরকম করতে করতে আসছে। তা আমরা সবাই জিজ্ঞেস করলাম কি আরে ব্যাপারটা কি, তুমি তো গেলে বিড়ের বেশে আর আসছো ভেজা বিড়ালের মতো, ব্যাপারটা কি? তারপরে যেটা জয়কৃষ্ণ দার মুখে যেটা শোনা গেল সেটা হচ্ছে তার আগের দিন একটা গোপন মিটিং হয়েছিল। সেই মিটিং এ কে কি বলেছে না বলেছে সেগুলো একেবারে A to Z পয়েন্ট ওয়াইজ একেবারে জয়ন্তদা বর্তমান কাগজে লিখে দিয়েছে। এখন জ্যোতিবাবু ডেকে একটা কথাই জিজ্ঞেস করেছেন, ভাই আমি তো এখানে, আমি আর সোমনাথ চ্যাটার্জি এখানে বসছিলাম, আর বুদ্ধ ছিল, বুদ্ধদেব ভট্টাচার্য, তা তুমি কোথায় ছিলে? তুমি কি টেবিলের তলায় লুকিয়েছিলে? প্রায় 5 মিনিট দাঁড়িয়ে ঘেমে চলে এসছে। তা আপনাদের এখানে যেমন আমি যে জিনিসটা বলি যে আমি জানি না, আমি তো ওখানে ছিলাম না, আমি জানি না, আমায় কেউ বলেনি, ফলে আমি বলতে পারবো না। কিন্তু এখানে যেটা লেখা হয়েছে সেটা মনে হচ্ছে ওই সাংবাদিক যিনি লিখেছেন তিনি বোধহয় ওই টেবিলের কোনায় কোথাও দাঁড়িয়েছিলেন বা সোফায় একপাশে বসেছিলেন। জনকণ্ঠে আপনাদের জনকণ্ঠে বেরিয়েছে, যে কারণে হাসিনা এখনো এত গরম দেখায়। জনকণ্ঠের লেখা, একটা রুমের ভেতরে একটি রুমে বসে আছেন স্বৈরাচার শেখ হাসিনা। তার চেহারার কোনো অনুশোচনা নেই, চোখে মুখে এখনো আত্মবিশ্বাস। বিপরীত দিকে সোফায় বসে থাকা ব্যক্তি সন্তুষ্টির দৃষ্টিতে তাকিয়ে আছেন হাসিনার দিকে। এই ব্যক্তি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। ভারতীয় হিন্দুত্ববাদীদের কাছে তিনি দেবতা, প্রতিবেশী দেশগুলোর কাছে ষড়যন্ত্রের মাস্টার মাইন্ড। মোদির ডান হাত, দোভালের চোখে মুখে তৃপ্তির ছাপ। বেশ সবকিছু পরিকল্পনা মাফিক এগোচ্ছে। শেখ হাসিনা হাল ছাড়েননি, বরং এখনো তার নেতিবাচক চাল চালছেন। তবে প্রশ্ন একটাই, এবার কিভাবে এত দৃঢ় ও নির্লিপ্ত আছেন হাসিনা? জবাবটা জানে অজিত দোভাল, সবটাই তার পরিকল্পনার ফল।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনার আত্মবিশ্বাসের পেছনে 3টি বড় কারণ রয়েছে। এক, মোদী সরকারের সরাসরি সহযোগিতা শেখ হাসিনাকে সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে। ভারত মোদী সরকারের একটি অংশ মনে করে শেখ হাসিনা ভারতের পরীক্ষিত বন্ধু, তাই তাকে পুনরায় ক্ষমতা ফিরিয়ে আনার পরিকল্পনা এখনো টেবিলে আছে। 3, মানসিক প্রস্তুতি ও ট্রেনিং। শেখ হাসিনাকে এমনভাবে বোঝানো হচ্ছে যেন কিছুই হয়নি, তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। ভারতে তাকে রাজনৈতিক বিশ্লেষকদের সাথে বসিয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে যেন আত্মবিশ্বাস ধরে রাখতে পারেন। 3, গোপন রাজনৈতিক সমর্থন। দিল্লির ভেতরে একটি অংশ এখনো মনে করে শেখ হাসিনা তাদের জন্য দরকারি, তারা চান বাংলাদেশের ক্ষমতা পালাবদলের ক্ষেত্রে তিনি কোনো না কোনো ভাবে নিয়ন্ত্রণ ধরে রাখুন, তাই কৌশলগতভাবে তাকে সমর্থন দিয়ে যাচ্ছে প্রভাবশালী একদল নেতা ও নীতি নির্ধারক। এরপরেও কিছু বাস্তবতা ভিন্ন কথা বলছে। বাংলাদেশের জনগণকে শেখ হাসিনাকে ফিরে আসতে দেবেন? এবার উল্টো সুর গাইছে। ভারত বহুবার বাংলাদেশে তাদের কৌশলগত প্রভাব ধরে রাখতে নির্দিষ্ট কিছু নেতাকে সমর্থন করেছেন। শেখ হাসিনা ছিল তাদের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যক্তি। বিশ্লেষকরা বলছেন ভারতের উচিত শেখ হাসিনাকে নিয়ে নতুন করে ভাবা। যদি তারা আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনার চেষ্টা করে তবে তা হবে বিশাল ভুল, কারণ বাংলাদেশের জনগণ আগের থেকে রাজনৈতিকভাবে বেশি সচেতন। ভারতীয় প্রভাবের ক্ষেত্রে বাংলাদেশের তরুণ সমাজ বেশি সরব। এখন আমার প্রশ্ন হলো, দর্শক, এখানে তো আমরা ভারতীয় সাংবাদিকরাই ঢুকতে পারি না। এই যে হিন্দান এয়ারওয়েজ আছে, সেখানে কোন ভারতীয় সাংবাদিক, ক্যামেরাম্যান কেউ ঢুকতে পারে না। তাহলে সেখানে উনি ঢুকলেন কি করে? আর উনি দয়া করে আমাদের জানাবেন উনি কার থেকে ফোন নাম্বারটা পেয়ে এই খবরটা পেয়েছেন? অজিত দোভাল, শেখ হাসিনা, নাকি অন্য কেউ? এয়ারফোর্সের অন্য কিনা কমেন্টে লিখবেন। প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই বলি যে শেখ হাসিনাকে দরকার আছে কিনা। দরকার আছে, এটা আমরা জরিপ করেছিলাম, সেখানেও বলা হচ্ছিল। যেগুলোই কমেন্ট আসছে 87%, 87%, না সরি 83%, মানে 83% মানুষ ভোট দিয়েছে শেখ হাসিনাকে দরকার আছে, আর 17% বলেছে যে না। তার মানে কি? যে শেখ হাসিনাকে বাংলাদেশে দরকার আছে। তো যাই হোক, শেখ হাসিনা বাংলাদেশে আসুক, আমরা সকলে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিব। যে শেখ হাসিনাকে আবারও দরকার, বাংলাদেশে অবশ্যই দরকার। আমিও বলছি যে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রচুর দরকার। এখন আমরা তার এখন শূন্যতা, অভাব, সেটা এখন আমরা অনুভব করতে পারছি। যে শেখ হাসিনা যখন বাংলাদেশে ছিলেন, যেটা করেছেন তিনি খুবই ভালো কাজ করেছেন। দেশের যে উন্নয়ন করেছেন, এইগুলো উন্নয়ন আর মনে হচ্ছে না কোনোদিন হবে। মানুষ এখন হারে হারে টের পাবে। এবং বাংলাদেশের যে রাজকীয়তা, চোর ডাকাতদের এইটা রাজত্ব, এটা একটা রাজত্ব তৈরি হয়ে গেছে, কিন্তু আমরা এটা দেখি নাই, শেখ হাসিনার আমলে দেখি নাই। যাই হোক, আশা করছি ভিডিও সম্পর্কে মতামত করবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আপনারা যারা শেখ হাসিনার ফ্যান ফলোয়ার আছেন, কর্মী আছেন, নেতাকর্মী আছেন, শেয়ার করে দিবেন ধুমায়া। এইরকম এই অন্তর্বর্তীকালীন সরকার, এইরকম বেডিমার্কার সরকার আমরা দেখতে চাই না। আমরা তো সেই সরকার চাই যে